হোয়াটসঅ্যাপ কিউট বাডিজ, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আরও একটা কোরিয়ান মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি, আর এই মুভিটার নাম হচ্ছে ব্রেভ সিটিজেন। তো এই গল্পটা সম্পর্কে আমরা অতিরিক্ত কিছু না বলে আমরা সরাসরি এক্সপ্লেনে চলে যাই। তো মুভিটা যখন শুরু হয়, আমরা একটা ছেলেকে গাড়ি থেকে নামতে দেখি, আর একটা ছেলে এসে গাড়ির দরজা খুলে দেয়। দেখে মনে হচ্ছে অন্য ছেলেরা তাকে খুব ভয় পায়। আর এই ছেলেটার নাম হচ্ছে হান সুকাং। সুকাং ক্লাসের সব থেকে শান্তশিষ্ট ছেলেদের র্যাগিং করত, তবে সে সব থেকে বেশি র্যাগিং করত গরিব ছেলে মেয়েদের। সে নিজেকে রিচ কিড বলে বেড়াতো, আর গরিব ছেলেদেরকে তো সে দেখতেই পারতো না। তার ভয়ে সবাই একদম তটস্থ হয়ে থাকতো, কিছু বলার সাহসও করতো না কেউ। আজকে সে জিনহু নামের একটা ছেলেকে টর্চার করছে। সে তার গ্যাং নিয়ে ছেলেটাকে খুব বাজে বাজে বুলি করে। আমরা দেখতে পাই টিচাররা সে শব্দ শুনছে, কিন্তু কেউ তাকে হেল্প করতে এগিয়ে আসছে না। আর এর কারণ হিসাবে আমরা জানতে পারি সুকাং এর বাবা একটা প্রসিকিউটর, আর তার মা হচ্ছে আইনজীবী। এজন্য স্কুলের টিচাররাও তাকে কিছু বলার সাহস করে না, সবাই একদম চুপচাপ করে সবকিছু সহ্য করে। কিছুদিন পর স্কুলে একজন নতুন টিচার আসে, তার নাম সিমিন। সিমিনের জবটা এখনো পার্মানেন্ট হয়নি, সে 3 মাসের জন্য স্কুলে নিয়োগ পেয়েছে। সিমিন টিচার্স রুমে সবার সাথে পরিচিত হয়। সে তার সিনিয়র টিচারদের সাথে কথা বলার সময় প্রিন্সিপাল পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। সে সিমিনের দিকে বাজে নজর দেয়, আর সিমিন আর সিনিয়র টিচার দুজন এটা বুঝতে পারে। তারপরও সিমিন তার সাথে মিষ্টিভাবে কথা বলে, কিন্তু প্রিন্সিপাল তাকে সরি না বলে উল্টো আঙ্গুল দেখিয়ে লাফ দেখায়। যে স্কুলের প্রিন্সিপালের এমন অবস্থা, সুকাংয়ের মতো ছেলেরা সেখানে তো প্রশ্রয় পাবেই। যাই হোক, টিচারের এমন ব্যবহারে সিমিনের অনেক রাগ হয়। সে রাগে ওয়াশরুমে গিয়ে বসে থাকে। এমন সময় সেখানে দুজন টিচার আসে। তারা জানতো না সিমিন ওয়াশরুমে আছে। সেখানে একজন আরেকজন বলছে, আচ্ছা সিমিন কি জানে সে কার টেবিলে বসবে? ও কি এটা জানে যে স্যারের সাডেন ডেথের কারণে ওকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে? আসল কথা হলো, সিমিনার আগে এখানে অন্য একজন টিচার ছিল, কিন্তু সে রহস্যজনকভাবে মারাই গিয়েছে। আর এজন্য সিমিনকে নতুনভাবে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। আসলে তাকে নিয়োগ দেওয়ার কথাই ছিল না। যাই হোক, তাদের কথা কিন্তু সিমিন শুনে ফেলেছে। সে গুগলে সার্চ করে দেখে যে সেখানে বেশ কয়েকবার টিচাররা রহস্যজনকভাবে মারা গিয়েছে। ওই টিচার সিমিনকে এটা জানাতে জন্য কল করে, আর ওয়াশরুমের ভেতর থেকে সিমিনের ফোন বেজে ওঠে। সিমিন কানে ইয়ারফোন দিয়ে বের হয়ে আসে, যেন সে কিছুই শুনতে পায়নি। তারপর ওই টিচার তাকে একটা রুমে নিয়ে যায়। সেখানে কিছু নিয়মকানুন তারা বলে দেয়। সবার আগে সে তাকে সুকাং এর ভিডিও দেখায় যে তার বাবার ক্ষমতায় এখন টিচারদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে, তাকে কিন্তু কিছুই বলতে পারবে না তুমি। তার বাবা একটা প্রসিকিউটর, এজন্য তার দোষ সামনে আনা যাবে না। এর আগেও সে অন্য স্কুলেও এসব কাজ করেছে, আর এরপর থেকে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হতো। এখন সে স্কুলে রয়েছে। যাই হোক, ওই টিচার সিমিনকে বলে সবকিছু দেখেও না দেখার ভান করতে হবে তোমাকে। তুমি শুধু ক্লাস করতে ঢুকবে এবং ক্লাস নেওয়ার পরে সেখান থেকে বের হয়ে যাবে। কিছু প্রতিবাদ করলে তোমার চাকরি চলে যাবে। সিমিন কানে হাত দিয়ে দেখায় সে চুপচাপ থাকবে, কিন্তু কিছু শুনলেও সে কিছু বলবে না এমনটাই বোঝায়। এরপর আমরা রাতের বেলায় সিন দেখি। সিমিন সাধারণত দেখতে অনেক সুইট হলেও সে কিন্তু একজন ট্রেন্ড বক্সার। সে রাতের বেলা বক্সিং প্র্যাকটিস করে, তারপর চাচাতো ভাইয়ের সাথে কিছুক্ষণ রিংয়ে মারামারি করে। সিমিন এমন ফুল টাইম বক্সার ছিল এক সময়। বক্সিং তার বাবার কাছ থেকে সে শিখেছে। তার বাবা একজন বক্সিং ট্রেনার, কিন্তু তার বাবার অনেক ঋণ, সেগুলো শোধ করার জন্য সিমিন স্কুলে চাকরি নিয়েছে। তবে তার স্বপ্ন একজন বক্সার হওয়া। তার বাবার ট্রেনিং সেন্টারে অনেক রকম মুখোশ রাখা ছিল, এগুলো দেখে সে একটু অবাক হয়। তার ভাইকে জিজ্ঞেস করলে জানা যায় ছোট বাচ্চারা অনেক সময় ট্রেনিংয়ে ব্যথা পায়। তারা ব্যথায় কান্নাকাটি শুরু করে, এজন্য তাদেরকে শান্ত করার জন্য মুখোশ দেওয়া হয়। এখানে একটা মুখোশ পছন্দ হয় সিমিনের। সে ওই মুখোশ পরে কিছুক্ষণ আয়নার সামনে দুষ্টামি করে। তারপর সে রাস্তায় এসে একজনের কাছ থেকে খাবার কিনে। এরপর জিনহু নামে একটা ছেলেকে সে দেখতে পায়, এবং তার সাথে কিন্তু সে ফাইটও করেছিল। সে ভাবছিল সে আর পারবে না। এমন সময় তার সামনে একটা লেখায় চোখ পড়ে। সেখানে লেখা ছিল, আমাকে চাকরিতে পার্মানেন্ট হতেই হবে। পরের দিন সে ক্লাস নেয়। তার ক্লাস নেওয়ার পদ্ধতি অনেক ভালো, সবাই তার ক্লাস অনেক পছন্দ করে। সে সবার মন জয় করে নেয়। তার কথায় হাসিতে ফেটে পড়ে সবাই, কিন্তু জিনহু না হেসে চুপচাপ বসে থাকে। সেখানে বাইরে কেউ সিগারেট খাচ্ছে, কেউ ক্লাস বাঙ্ক দিচ্ছে। সিমিন এগুলো ইগনোর করে হেঁটে যায়। একটা জিনিস সে দেখতে পায় এবং দাঁড়িয়ে যায়। সে দেখতে পায় একটা জায়গায় জিনহুকে কালো মাস্ক পরিয়ে বেঁধে রাখা হয়েছে, আর তার সামনে সুকাং দাঁড়িয়ে আছে। এমন সময় তার কলিগে বলা কথাটা মনে পড়ে, এজন্য সে দ্রুত নিজেকে লুকিয়ে পড়ে। এসবে জড়ালে তাকে চাকরি হারাতে হবে, আর এ পার্মানেন্ট টিচার হওয়া হবে না।
দাঁড়িয়ে সে এসবই ভাবছিল। এমন সময় সুকাং জিনহুকে জোরে একটা লাথি মারে। লাথি খেয়ে ছেলেটা ফ্লোরে পড়ে যায়। এটা দেখে সিমিনের অনেক রাগ লাগে। সে আর নিজেকে আটকাতে পারে না। সে দরজা খুলে রুমের ভিতর ঢুকে যায়। সেখানে আরেকটা ছেলে ভয় কাঁচুমুচু হয়ে বসেছিল। সে বারবার সিমিনকে ভিতরে যেতে মানা করে, নয়তো সে একটা বড় বিপদে পড়ে যাবে। এমন সময় সিমিন দেখে সুকাং আরেকটা লাথি মারার জন্য রেডি হচ্ছে। সুকাং রান আপ নিয়ে তাকে লাথি মারতে আসে, কিন্তু এমন সময় সিমিন কোনোই দিয়ে তাকে একটা বাড়ি মেরে ফেলে দেয় আর অ্যাক্টিং করে সে যাতে মাটিতে বসে পড়ে। এরপর এমন ভাব করে যেন এটা ভুলে হয়েছে, হাঁটতে গিয়ে ধাক্কা লেগেছে এমন ভাব নেয়। এরপর জিংহুকে মাস্ক খুললে বলে যে তোমরা এসব কি খেলছো। এরপর টিফিন টাইম শেষের বাহানা দিয়ে জিংহুকে ক্লাসে পাঠিয়ে দেয়। সেই সুকাংকেও ক্লাসে যেতে বলে। এরপর সে সেখান থেকে চলে আসে। সে চলে যাওয়ার পর সুকাং বলে এই মেয়েটা কে। তখন একজন বলে এটা আমাদের নতুন ম্যাডাম, আমরা আগে যে টিচারটাকে মেরেছি তার জায়গায় নিয়ে এসেছেন। এটাও টিচারদের একটা ভয়ের কারণ, কোনো টিচারের সাথে ঝামেলা হলে তাকে মেরে ফেলে তারা। এরপর আমরা ওই ছেলেটাকে দেখতে পাই যে সিমিনকে ভেতরে যেতে মানা করছিল। ছেলেটা যে হোটেলে কাজ করতো সেটার মালিকে যে ছিল সে বলে আজকে আমরা একজন নতুন ম্যাডাম এসেছে, সে অন্যদের মতো না, সে আমাদেরকে ছেলে বুলিং থেকে বাঁচিয়েছে। ম্যাডামটা অনেক ভালো ফাইট জানে। এখানে একটা মজার জিনিস রিভিল হয়, ছেলেটা যাকে সিমিনের কথা বলছে ওই লোকটা হলো সিমিনের বাবা। পরের দিন জিং হং সিমিনের সাথে কথা বলে, সে বলে তার হেল্প লাগবে আর সিমিন ছাড়া তাকে কেউ হেল্প করতে পারবে না। সিমিন বলে তুমি অন্য টিচারের সাথে কথা বলো না কেন। জিংহু বলে যে সে বলেছে কিন্তু কেউ তাকে সাহায্য করতে চায়নি, বরং তাকে না করেছে এবং বলেছে যে তাকে অন্য স্কুলে ভর্তি হতে। সিমিন বলে দেখো আমি তো এখনো পার্মানেন্ট টিচার হতে পারিনি, আমার চাকরি যে কোনো সময় চলে যেতে পারে, তাই আমিও বলবো তুমি এই স্কুলটা ছেড়ে দাও। তাদের কথা বলার ছবি বুলি ছেলেগুলো তুলে রাখে। সিমিন তাকে স্কুল ছাড়তে বললেও সে নিজে কিন্তু চুপ থাকে না। সে সোজা সুকাং এর কাছে যায়, গিয়ে দেখে সুকাং ছাদে বসে সিগারেট খাচ্ছে, তার সাথে অনেকগুলো ছেলে মেয়ে রয়েছে। সিমিন সুকাংকে সিগারেট ফেলে তার কাছে আসতে বলে। সুকাং বলে আমি একা আসবো, তুমি কি আমাকে নিয়ে ডেটে যাবে নাকি। সিমিন মুচকি হাসে আর বলে যে জানতে চাই তোমার সমস্যাটা কি, তুমি কেন সবার সাথে এমন ব্যবহার করছো। এটা শুনে সুকাং তার দিকে খুশি তোলে, কিন্তু সিমিন কোনো রিয়াকশনই দেয় না। সে যেভাবে দাঁড়িয়েছিল সেভাবে দাঁড়িয়ে থাকে। সিমিন চাপ নিয়ে তার হাতটা নামিয়ে দেয়। অন্যদিকে কে যেন সুকাং এর নাম স্কুল কমিটির কাছে বিচার দিয়েছে। টিচার এটা দেখে অনেক ভয় পায়। সবাই বলা বলি করতে থাকে কে করতে পারে এটা, তার আর রক্ষা নেই, তার চাকরি তো যাবেই, জেলও হতে পারে। এর মধ্যে স্কুলে সুকাং এর মা উকিলকে নিয়ে আসে। উকিল জানতে চায় যে সুকাং এর নামে কে বিচার দিয়েছে। যে বিচার দিয়েছে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে আর তার নামে মানহানির মামলাও হবে আর তাকে মোটা অঙ্কের টাকা জরিমানাও করতে হবে। এই কথা শুনে সিনিয়র টিচারটা বলে আপনি উকিল হয়ে এভাবে স্কুলের ভিতর ঠেট দিতে পারেন না। তখন সুকাং এর মা বলে তার মানে তুমি কাজ করেছো। তখন প্রিন্সিপাল দৌড়ে আসে, সে বলে না না ও এই কাজ করেনি। তখন সিমিন সুকাং এর মায়ের কাছে গিয়ে বসে পড়ে আর বলে যে এই কাজটা সেই করেছে। সে আসলে বুঝতে পারেনি এই জন্য স্কুল কমিটির কাছে বিচার দিয়েছে। সে নতুন টিচার, সে আর এমন কাজ করবে না। এবার এই জন্য সে সুকাং এর মাকে সরি বলে, কিন্তু তার মা তো কোনো কথাই শুনবে না। সে প্রিন্সিপালকে বলে সিমিনকে স্কুল থেকে বের করে দিতে। জানলা দিয়ে এসব দিকে সুকাং হাসতে থাকে। এরপর সুকাং প্রিন্সিপালের কাছে যায়, সে সিমনকে স্কুলে রাখতে চায়, নয়তো সে তার থেকে রিভেঞ্জ নেবে কিভাবে। তার ভয়ে সিমিনকে স্কুলে রেখে দেয় সে। এরপর আমরা সিমিনকে তার ভাইয়ের সাথে দেখি। সে তার ভাইকে বলে তোমরা কি এসবে বাধা দিতে পারো না। এসব বলে সিমিন হাত পা ছোড়াছুড়ি করে। আসলে সে খুব বিরক্ত। দেশে আইন কানুন থাকার পরও কিভাবে মানুষ এত সাহস পায়, কিভাবে একজন গার্ডিয়ান টিচার্স রুমে ঢুকে টিচার্সদেরকে থ্রেট দেয়। তার ভাই বলে প্রমাণ ছাড়া পুলিশ কিছুই করতে পারে না, তুমি প্রমাণ নিয়ে আসতে পারলে কিছু না কিছু একটা করতে পারবো। এরপর সিমিন একটা হোটেলে বসে কিভাবে প্রমাণ জোগাড় করতে পারবে সেটা নিয়ে ভাবতে থাকে। এমন সময় সেখানে সুকাং তার গ্যাং নিয়ে আসে। সে সিমিনকে বলে তুমি সেদিন ইচ্ছা করে আমাকে ধাক্কা দিয়েছিলে তাই না, তুমি ইচ্ছা করে আমার নামে বিচার দিয়েছ, এখন থেকে তুমি আমার কথায় উঠবে আর বসবে। এমন কথা শুনে সিমিন উঠে যেতে নেয়। তখন সুকাং তাকে টেনে কোলে বসিয়ে ফেলে আর জিজ্ঞাসা করে তুমি কি আমার সাথে ডেটে যাবে। সিমিন এমনভাবে থাকে যেন সে অনেক সহজ সরল মেয়ে। সুকাং বলতে থাকে আমি তোমাকে অনেক লাইক করি, চলো না আমরা ডেটে যাই। আর এখন কিন্তু তুমি আমার আন্ডারে রয়েছো, তুমি কিন্তু আমার বাইরে কিছু করতে পারবে না। এসব ঘটনা অন্য ছেলেরা রেকর্ড করে রাখে। সুকাং বলে আমার কথা না মানলে এই ভিডিও আমি ভাইরাল করে দেবো, তখন তোমার চাকরি যাবে, মান সম্মানও যাবে। তাকে হুমকি দিয়ে তারা সেখান থেকে চলে যায়। সিমিনা অনেক রাগ হতে থাকে। সে হাঁটার সময় একটা লোকের গায়ের সাথে ধাক্কা খায়। ওই লোকটাকে সরিও বলে, কিন্তু লোকটা পুরো ঝগড়া করার মুডে ছিল, এজন্য ওভার রিয়েক্ট করে তার সাথে ঝগড়া করতে আসে। সিমিনের গায়েও সে হাত দিতে নেয়। সিমিন তো আগে থেকে এত
বেশি রেগেছিল। এবার তো সব রাগ সে একাই ওই লোকের উপর ঝাড়ে। এক লাফে তার উপরে উঠে লোকটাকে একটা লাথি মারে। লাথি খেয়ে লোকটার তো অবস্থা একদম খারাপ, মাটিতে শুয়ে গড়াগড়ি খাচ্ছে। আরেকদিকে সিমিন দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা সুকাংকে দেখি, সে তার বন্ধুদের সাথে বাস্কেটবল খেলছিল। এমন সময় অন্য একটা গ্রুপের সাথে তার মারামারি লাগে। সিমিন দূর থেকে সেটা দেখে ফেললো আর ওই মাস্কটা পরে সে সেখানে আসে। সে তার চুল পেঁচিয়ে ভিতরে ঢুকিয়ে নেয় আর মোটা একটা জ্যাকেট পরে আসে। তাকে দেখে উপায় নেই যে সে আসলে মেয়ে নাকি ছেলে। সিমিন দৌড়ে এসে সুকাংয়ের বুকে একটা লাথি মারে। লাথি খেয়ে সুকাং অনেক দূরে গিয়ে পড়ে। এরপর দুজনের মধ্যে মারামারি শুরু হয়। সুকাং বারবার জিজ্ঞেস করে তুমি কে, কিন্তু সিমিন কোনো কথা বলে না। সে তাকে মারতেই থাকে। এমন সময় সেখানে পুলিশ চলে আসে। পুলিশ দেখে সিমিন দৌড়ে পালিয়ে যায়। নিরাপদ দূরত্বে গিয়ে সিমিন একটা মাঠে শুয়ে পড়ে। এরপর জোরে জোরে হাসতে থাকে। সুকাংকে মারতে পেরে তার খুব আনন্দ লাগছে। আরেকদিকে সুকাংরও ভয়ে সেখান থেকে পালায়। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পরদিন সিমিন স্কুলে এসে দেখে টিচাররা মারামারি নিয়ে কথা বলছে। সিমিনও তাদের সাথে জয়েন হয়। সে এমন ভাব করে সে যেন কিছুই জানে না। অবাক হওয়ার মতো ভান করে গালে হাত দিয়ে বসে থাকে সে। কে বলবে এই মেয়ে রাতে সুকাংকে মেয়ের অবস্থা খারাপ করে ফেলেছে। এবার স্কুলে সুকাংকে বুলি করা হয়। দুইটা মেয়ে তার টেবিলে বিড়ালের ছবি এঁকে দেয়। এটা দেখে তো সুকাং অনেক বেশি রেগে যায়। সে তার বন্ধুদের জিজ্ঞেস করতে থাকে এই কাজটা কে করেছে। সে রাগে চিল্লানো শুরু করে। এমন সময় ওই টিচার এসে সবাইকে শান্ত হতে বলে, কিন্তু সুকাংয়ের রাগ দেখে সে তেমন কিছু বলতে পারে না। এরপর আমরা সিমিনকে তার ভাইয়ের সাথে কথা বলতে দেখি। তার ভাই বলে সেদিনের মারামারি তুমি করেছো না, আমি জানি তুমি করেছো, কিন্তু এসব জড়িয়ে লাভ নেই। কিছু জিনিস সহ্য করা শিখো, তোমার জন্য বাঁচো, দেখবে এটা কাজে দেবে। পরদিন সুকাংরা আবার জিনহুংকে বুলি করে। তারা তার সব কাপড় চোপড় খুলতে বলে। এরপর তার পিঠে কি যেন লিখে দেয়। তারা তাকে এই খালি গায়ে খাবার কিনতে পাঠায়। সে খাবার কিনতে গিয়ে সুমিনের বাবার হোটেলের সামনে যায় আর ওই সেই হোটেলে ঢুকে তাকে এই অবস্থায় স্কুলের ছেলেরা দেখে ফেলে আর স্কুটি নিয়ে তাড়াতাড়ি সিমিনের কাছে যায়। সিমিন তখন ওই মাস্কটায় আগুন ধরিয়ে দিচ্ছিল। সে ভাবছিল আর মারামারি করবে না, এখন থেকে সে নিজের জন্য বাঁচবে। কিন্তু ছেলেটা এসে তাকে আজকে সুকাংরা এভাবে আরো বেশি অত্যাচার করেছে এমনটা জানায়। তার জামা কাপড় খুলে ফেলেছে, খাবার কিনতে পাঠিয়েছে, এসব বলে। এই ঠান্ডায় ছেলেটা অনেক বেশি কষ্ট হচ্ছে। সিমিন বুঝতে পারে না সে তাকে কি বলবে। তখন ছেলেটা তার গায়ে জ্যাকেটটা পরিয়ে দেয় আর বলে, ম্যাডাম আমি জানি আপনি সেদিন সুকাংকে মেরেছিলেন, তাই আরেকবার ওকে বাঁচানোর জন্য আপনাকে এটা করতেই হবে। এরপর সিমিন রেডি হয়ে সুকাংকের আড্ডায় যায়। এরপর শুরু হয় মারামারি। এবার সিমিন বেশ ভালোই মার খায়। এমন সময় জিনহু সেখানে আসে। সে ছুরি দিয়ে সুকাংকে স্ট্যাপ করতে নেয়, কিন্তু সিমিন হাতে গিয়ে দিলে আঘাতটা তার হাতে লাগে। এরপর জিনহু মেঝেতে শুয়ে পাগলের মতো করে। সে জোরে জোরে চিৎকার করতে থাকে। এমন সময় সিমিনের বাবা সেখানে চলে আসে। তাকে দেখে সিমিন সেখান থেকে পালায়। একটু পর সে অসুস্থ হয়ে পড়ে। এরপর তার বাবা তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল থেকে ফেরার পর একটা ফাইটের কথা তার মনে পড়ে যায়। সিমিন একবার অলিম্পিকে চান্স পেয়েছিল, কিন্তু তখন তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। সে টাকার জন্য অপোনেন্টের সাথে ডিল করে আর ইচ্ছা করে ম্যাচটা হেরে যায়। সিমিনের বাবা এটা জানতে পেরে অনেক কষ্ট পায়। সে বলে আজ থেকে আমার আর কোনো মেয়ে নেই। বাবার এমন কথায় সিমিন অনেক কষ্ট পায়। সে হাউমাউ করে কান্নাকাটি করে, কিন্তু সিমিনের বাবা আসলে এভাবে বলতে চায়নি। পরে জিনহুকে নিতে তার দাদি আসে। সে জিনহুকে জড়িয়ে অনেক কান্না করে। পরদিন স্কুলে গ্যাংয়ের ছেলেরা সবাই হাত চেক করে কারো হাত কেটেছে কিনা এটা দেখার জন্য। তখন একটা মেয়ে এসবে প্রতিবাদ করে। এর পরিণাম হয় খুবই খারাপ। সুকাং সবার সামনে মেয়েটার চুল ধরে টেনে ধরে, কিন্তু ভয়ে কেউ কিছু বলে না। এরপরে সিমিনের সিনিয়র টিচার তাকে বলে আর কিছুদিনের মধ্যে সে পার্মানেন্ট হয়ে যাবে। এটা শুনে অবাক হওয়ার ভান করে। আসলে সে তো জানে সুকাং তাকে স্কুলে রেখেছে যেন সে নিজের রিভেঞ্জ নিতে পারে। যাই হোক, সুকাং স্কুলে সবার হাত চেক করছিল। এমন সময় সে দেখে সিমিন হাঁটার সময় একটা ছেলের সাথে ধাক্কা খেতে নেয়, কিন্তু খুব ফ্লেক্সিবল মুভ করে বেঁচে যায়। আরেকজনের সাথে এমনটা করে। তার এমন মুভ দেখে সুকাং বুঝে ফেলে যে মাস্ক পরা মানুষটা আসলে সিমিন। সিমিন একটা রুমে এসে তার বাবাকে ফোন দেয় আর বলে যে দ্রুতই সে সেখানে পার্মানেন্ট হতে চলেছে। এমন সময় সুকাং পেছন থেকে তার হাত পেঁচিয়ে ধরে। এরপর ধাক্কা দিয়ে টেবিলের উপর ফেলে দেয়। বলে আমি বুঝে ফেলেছি তুমি সে মাস্ক পরা ফাইটার। এরপর সে সিমিনের মুখে একটা কালো পলিথিন দিয়ে ঢেকে দেয়। সে হয়তো সিমিনকে মেরে ফেলতো, কিন্তু এমন সময় তার চোখে একটা পোস্টার উপর পড়ে। সেটা ছিল ইনডোর গেমের পোস্টার, আর ইনডোর গেমে বক্সিং এর একটা সেগমেন্ট রয়েছে। সুকাং ভাবে সিমিনকে সবার সামনে মারলে সে বেশি মজা পাবে, তাই সে বলে চলো আমি ইনডোর বক্সিং ম্যাচ খেলি। সেখানে হয় আমি মরবো, না হয় তুমি মরবে। সিমিন বলে তুমি মারামারি করে কি পাও? সুকাং বলে আমি গরিব বা মধ্যবিত্তদের সাথে এমনই করি, কারণ ওদের লাইফ বলতে কি আছে।
যারা গরিব হয়ে জন্মেছে তারা তো গরিব হয়ে মরবে, ওদের দুঃখ কষ্ট এত সিরিয়াসলি নেওয়ার কিছুই নেই। তার এসব কথা সিমিনের মাথা আউলে দেয়। সে সেখান থেকে বের হয়ে ক্লাসে ঢুকে পড়ে। সে দেখতে পায় আজকে জিনহু আসেনি। এরপর সে অফিসে ঢুকে জিনহুর নাম সার্চ করে। সে জানতে পারে জিনহু স্কুল ছাড়ার জন্য অ্যাপ্লিকেশন করেছে। আর কথা বলার জন্য সে জিনহুর বাসায় যায়। দাদি দরজা খুলে সিমিনের সাথে কথা বলে। সিমিন জিজ্ঞেস করে জিনহু স্কুল ছাড়ছে কেন। তার দাদি বলে এই স্কুলে থাকলে তাকে আর বাঁচানো যাবে না, হয় তারা ওকে মেরে ফেলবে, না হয় সে আত্মহত্যা করে ফেলবে। আর এসব সে সহ্য করতে পারছে না। আমরা দেখতে পাই জিনহুকে ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে রয়েছে। সিমিন আস্তে আস্তে তার দিকে আসে। সিমিন তাকে সেখান থেকে নেমে আসতে বলে। সে বলে তুমি চলে গেলে কোনো লাভ হবে না, আমাদের একসাথে এসবের প্রতিবাদ করতে হবে। সে আস্তে আস্তে গিয়ে তার পায়ে ধরে ফেলে, এরপর তাকে নামিয়ে আনে। পরে আমরা জানতে পারি এই সকল কাহিনী কিভাবে শুরু হয়েছিল। সুকাংরা প্রায় তার দাদিকে জ্বালাতন করত। সে তার দাদিকে বাঁচানোর জন্য নিজেকে সঁপে দেয়, যেন ওরা তার দাদিকে ছেড়ে এবং তাকে বুলি করে। এটা শুনে সিমিন জিনহুকে জড়িয়ে ধরে আর বলে আমরা একসাথে হয়ে ওদের বিরুদ্ধে লড়াই করব। দেখতে দেখতে ইন্দোরের দিনটা চলে আসে। পুরো স্কুলে তখন উৎসবের ভাব। এখানে দুইজনের ফাইটার হবে যারা কিনা খুবই শক্তিশালী। একজন তো হচ্ছে সুকাং, আরেকজন হচ্ছে মাস্ক পরা, একটা অদ্ভুত মাস্ক পরা যে কিনা খুবই শক্তিশালী। সিমিনের বাবার দোকানে কাজ করা ছেলেটি সুকাং ছাড়া আর কাউকে জানে না। এই মাস্ক পরা মানুষটাকে সে আসলে জানতো না, কিন্তু তারপর তার ফলোয়ার সব থেকে বেশি। তাকে সাপোর্ট দিতে অনেকেই ক্যাট মাস্ক পরে আসে। ওই ছেলেটা সিমিনকে বলে ম্যাম আপনি একদমই চিন্তা করবেন না, আমরা সবাই আপনার পাশে আছি, আজকে আপনার সাপোর্ট সব থেকে বেশি। এমনকি টিচারের মুখেও ওই ক্যাট মাস্ক সম্পর্কে আমরা জানতে পারি। আরেকদিকে সুকাং আর সিমিন মারামারির জন্য রেডি হয়। সিমিন রেডি হয়ে বাইরে এসে দেখে জিনহু দাঁড়িয়ে আছে। জিনহু এটা জানে না যে এটা কে। এরপর সিমিন জিনহুকে জড়িয়ে ধরে, ঠিক কিছুদিন আগের মতো। সে বুঝে ফেলে যে এটা তার ম্যাম। এরপর দি ফাইটার রিংয়ে ওঠে। সিমিনের হাত কাটা ছিল বলে সে ভালোভাবে খেলতে পারছিল না। প্রথম কিছুক্ষণ তো সে অনেক মার খাচ্ছিল। মার খেতে খেতে সিমিন রিংয়ের সাথে বাড়ি খায়, তার চুলগুলো বেরিয়ে আসে। সবাই বুঝতে পারে যে সুকাং কোনো মেয়ের সাথে ফাইট করছে। সুকাং তাকে মারতে মারতে ফেলে দেয়। সে ভাবে সে হয়তো এভাবে জিতে যাবে, এমন একটা ভাব করে সে হাসতে থাকে। এমন সময় সিমিন উঠে তাকে জোরে একটা কিক দেয়। আঘাতে ছোট সুকাং অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। এরপর সে সিমিনকে মাটিতে ফেলে দেয় আর তার মাস্ক খোলার চেষ্টা করে, কিন্তু সিমিন তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। এরপর রিং থেকে উপরে উঠিয়ে সুকাং তার মুখে একটা লাথি মারে। লাথি খেয়ে সুকাং অজ্ঞানের মতো হয়ে যায়। এরপর সিমিন সবার সামনে নিজে মাস্ক খুলে ফেলে। সে তার মাস্ক খুলে ফেলবে এমন সময় তার বাবা তাকে মাস্ক খুলতে মানা করছিল, কিন্তু সিমিন তখন কারো কথাই শোনে না। সে সবার সামনে নিজে ফেস রিভিল করে। সিমিনকে দেখে সবাই চমকে যায়। তাদের ম্যাম ফাইট করছে এটা তারা বিশ্বাসই করতে পারছে না। এরপর সে সুকাংকে আরো মারে। মারতে মারতে ছেলেটা অবস্থা খারাপ করে ফেলে। একসময় সুকাং প্রায় আধমরা হয়ে যায়। এরপর সে সুকাংকে জিনহুয়ের পায়ের কাছে ফেলে দেয় আর তাকে বলে ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু জিনহু তাকে ক্ষমা করতে পারবে না। পরের দিন সে জিনহুকে নিয়ে পুলিশ কমপ্লেন করে আর এসবের মধ্যে থাকা সুকাংয়ের ক্রাইম নিউজ ছড়িয়ে পড়িয়েছে। আমরা দেখতে পাই যে পুলিশ সুকাংকে অ্যারেস্ট করেছে। এরপর আমরা সিমিনকে দেখতে পাই সে ওই স্কুল ছেড়ে দিয়েছে। তা আমরা একটা নতুন স্কুলে নতুন ইন্টারভিউও দেখতে পাই তাকে। সেই ইন্টারভিউতে তাকে একজন জিজ্ঞেস করে যে কোনো স্টুডেন্ট ভুল করলে আপনি কি করবেন। সিমিন বলে দেখেও না দেখার ভান করব। ওই ইন্টারভিউতে বোর্ডে আমরা সিমিনের সিনিয়র টিচারকে দেখতে পাই যে সিমিনের দিকে স্মাইল করে থাকে। আমরা দেখতে পাই সিমিনের ব্যাগে ওই মাস্কটা রাখা, মানে এখানেও সে কোনো একটা খারাপ ছেলেকে সোজা করতে এসেছে। হয়তো এখানে শায়েস্তা করার পর সে নতুন কোনো স্কুলে চলে যাবে, আর এটা এখন তার লাইফ টাইম মিশন হয়ে গিয়েছে। কোরিয়ার কোনো স্কুলে কোথাও যেন কোনোভাবে কেউ বুলি না হয়, কোনো বুলির শিকার না হয়, সে সেটার দিকে অবশ্যই খেয়াল রাখবে। আর এখানে কিন্তু এই রিভেঞ্জ ড্রামা মুভিটি শেষ হয়ে যায়। তো তোমাদের এই মুভিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি যেহেতু অনেকদিন পরে ভয়েস দিচ্ছি, আমার ভয়েসে কিছুটা জড়তা এখনও থাকতে পারে, কারণ হচ্ছে অনেকদিন গ্যাপ হয়ে গিয়েছে। তবে রেগুলার করলে আশা করছি ঠিক হয়ে যাবে। তো তোমরা তোমাদের মতামত জানাতে পারো। আর চ্যানেলটা ডাউন হয়ে রয়েছে, তো তোমরা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। তো আজকের জন্য এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।